অবশেষে আবারও শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন খাতে হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। ঢালাও সংযোগে সংকটে পড়বে দেশ, মত বিশেষজ্ঞদের। 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল দেশের চিনির বাজার। পাইকারি বাজারের দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড। হাতাহাতি, শিক্ষক লাঞ্ছিত। বর্ষার শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসেই শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এবং যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় টাঙ্গাইলের ভুয়াপুরের 75টি গ্রাম প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবে গেছে বীজতলা, ফসলি জমি। সময় সংবাদের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শিল্প খাতের 355টি প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দিচ্ছে সরকার। এর মধ্যে 162টি প্রতিষ্ঠানে লোড বাড়ানো এবং 193টি প্রতিষ্ঠানে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে। পেট্রোবাংলা জানিয়েছে, আদেশ কার্যকর করতে ইতোমধ্যে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর করা নির্দেশ, অনুমোদিত এই গ্যাস কোনোমতেই ক্যাপটিভ বিদ্যুতে ব্যবহার করা যাবে না। আর বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন করে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান না করে ঢালাওভাবে সংযোগ বাড়ালে 2019 সাল নাগাদ চরম সংকটে পড়বে দেশ। দেবাশিস রায়ের রিপোর্ট। শিল্পায়নের জন্য সবকিছুর আগে জরুরি চালনা শক্তি তথা বিদ্যুৎ ও জ্বালানির পর্যাপ্ত সরবরাহ, যা কিনা গতি ধরে রাখে দেশের অর্থনীতির প্রবাহের। কিন্তু গ্যাসের উৎপাদন সংকটের কারণে 2010 সাল থেকেই শিল্প খাতে নতুন সংযোগ দেয়া বন্ধ করে সরকার। সবশেষ 2013 সালের ডিসেম্বরে 82টি কারখানায় সংযোগ দেয়া হয়। তবে এই বছরে জমে থাকা কয়েক হাজার আবেদনের ভিত্তিতে এবার 355টি কারখানায় গ্যাস সংযোগ দিচ্ছে কর্তৃপক্ষ, যার মধ্যে তিতাস গ্যাসে লোড বৃদ্ধির আবেদন 139টি, নতুন সংযোগের 160টি। কর্ণফুলী গ্যাসে 12টি করে প্রতিষ্ঠানে লোড বৃদ্ধি ও নতুন সংযোগ দেয়া হবে। বাখরাবাদ গ্যাস কোম্পানিতে লোড বৃদ্ধি হবে 5টি ও নতুন সংযোগ দেয়া হবে 13টিতে। এছাড়া পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে 6টি কারখানার লোড বৃদ্ধি ও 8টির নতুন সংযোগ অনুমোদন দিয়েছে জ্বালানি বিভাগ। তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার প্রধান জানিয়েছেন, জ্বালানি বিভাগের এই আদেশ কার্যকর করতে এরই মধ্যে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই ক্যাটাগরিতে আমরা দিয়েছি 355টা এবং এর দৈনিক লোডের পরিমাণ হবে 93 MMCFD। আমরা গত এক বছরই প্রায় 300 MMCFD মতো লোড আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা বলেও দিয়েছি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলিকে সেখানকার যদি ভারসাম্য মেনটেন করে তারা যেন দেন। তবে কারখানাগুলোতে এই গ্যাস যাতে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বা ক্যাপটিভ পাওয়ারে ব্যবহার না করা হয়, সেজন্য সরকার জোর তদারকি চালাবে বলে দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। আমরা অধিকাংশ শিল্পকে গ্যাস ব্যবহারের জন্য দিয়েছি কেবলমাত্র বয়লার বা তারা ইন্ডাস্ট্রিয়াল ফার্নেসে ইউজ করবেন। ক্যাপটিভ তো আমরা দিবই না। সেটা যদি কেউ ব্যবহার করে ইন্সপেকশনে যাবে, দেখবে, তারা বন্ধ করে দিবে। অন্যদিকে পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, স্থল ও সমুদ্রভাগে দ্রুত গ্যাসের ব্যাপক অনুসন্ধান ও উৎপাদন শুরু করা না গেলে কবছর পর গ্যাসের ভয়াবহ সংকটে পড়তে হবে দেশকে। যে পরিমাণ গ্যাস প্রতি বছর জ্বালাচ্ছি, সেই পরিমাণ গ্যাস প্রতি বছর আমি পুনর্ভরণ করব। অন্যথায় 2019 সালের পরে নতুন কানেকশন তো দূরের কথা, কতটা ইন্ডাস্ট্রিতে তার চাহিদা মতো গ্যাস আপনি দিতে পারবেন, যে অলরেডি যেগুলোতে আছে, আমার সন্দেহ আছে। এছাড়াও অনুৎপাদনশীল খাতে সংযোগ দেয়া বন্ধ ও গ্যাসের অপচয় রোধ করতে না পারলে সুষম গ্যাসের প্রবাহ ধরে রাখা বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই রয়ে যাবে বলেও মত দিয়েছেন জ্বালানি বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভর্তুকি কমাতে সরকার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর প্রভাব পরিবহন খাতে পড়লেও তা যেন সহনীয় মাত্রায় থাকে, সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি। গতকাল রাজধানীতে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মূল্যবৃদ্ধির একটা প্রভাব পরিবহনেও পড়বে, সেটা সত্যি। তো পরিবহনে এটা আমরা বিআরটিকে বলবো, কারণ একটা ভাড়া বৃদ্ধি, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, এটা আমাদের দেশে হয়। তবে এটা যেন সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য পরিবহন সেক্টর সাথে
স্টেক হোল্ডারদের সাথে বিএনপি কথা বলে ভাড়াটা অ্যাডজাস্ট করে নিতে, যাতে করে মানুষের সহনীয় সীমা বৃদ্ধির যে প্রতিক্রিয়া সেটা যেন সীমিত থাকে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক, অগ্রহণযোগ্য ও গণবিরোধী বলে আখ্যায়িত করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষে এমন প্রতিক্রিয়া জানান। এই সিদ্ধান্ত বাতিল করে দাম নির্ধারণে পুনরায় গণশুনানির আহ্বান জানান তিনি। দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে জনদুর্ভোগ নেমে আসার পাশাপাশি শিল্পোৎপাদন ব্যাহত হবে বলেও মন্তব্য করেন বিএনপির মুখপাত্র। এবছরের শুরুতে অস্থির রাজনৈতিক সময়ে বিনা ভোটে নির্বাচিত সরকারের মতো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তথাকথিত লোক দেখানো শুনানির নামে আগামী 1 সেপ্টেম্বর থেকে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছে। তারা দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্টের কথা যেমন ভাবেননি, তেমনি কৃষি, শিল্প, ব্যবসা, রপ্তানিতে এই দাম বৃদ্ধি কিভাবে নেতিবাচক প্রভাব পড়বে সেই বিষয়টিও আমলে নেননি। আমাদের দল বিআরসির মূল্য বৃদ্ধির ঘোষণাকে বাতিলের দাবি জানাচ্ছে এবং স্বচ্ছতার ভিত্তিতে নতুন করে গণশুনানির আয়োজন করে বিএনপি সহ দেশের সকল স্টেক হোল্ডারদের মতামত নেয়ার আহ্বান জানাচ্ছে। 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল হতে শুরু করেছে দেশের চিনির বাজার। গত দুদিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমণ চিনির দাম 70 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। এক্ষেত্রে ব্যবসায়ীদের দাবি, মিল থেকে চিনির সরবরাহ যেমন কমেছে, তেমনি পাইকারি পর্যায়েও বেচা বিক্রি অর্ধেকে নেমে এসেছে। অন্যদিকে পাইকারি বাজারের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চলতি বছর বাজেটের আগে চিনির উপর শুল্ক আরোপের প্রস্তাব করা হলেও বাজার স্থিতিশীল রাখতে তা সংশোধন করা হয়। ফলে বাজেটে চিনি আমদানির উপর নতুন করে কোনো শুল্ক আরোপ করা হয়নি। এতে গত কয়েক মাস ধরে চিনির দাম ছিল নিম্নমুখী। এমনকি রমজান ও ঈদেও চিনির দাম ছিল স্থিতিশীল। কিন্তু বুধবার চিনির উপর 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করায় দীর্ঘদিন স্থিতিশীল থাকা এই পণ্যটির দাম বাড়তে শুরু করে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি বস্তা চিনি বিক্রি হচ্ছে 1260 টাকা থেকে 1270 টাকায়। কেজি প্রতি 500 টাকা বাড়াইছে। এখন মার্কেট পর্যন্ত বাড়ছে 3 থেকে 4 টাকা। সেই হিসেবে আরো 2-3 টাকা বাড়ার সম্ভাবনা আছে। সরকারের শুল্ক বাড়ার কারণে মিলের রেট বাড়াইছে, সে অনুপাতে আমাদের পাইকারি বাজারও এটা রেট বাড়ছে আর কি। লবণের কাছাকাছি চিনির দাম, সেই হিসাবে চিনির দাম বাড়াটা উচিত। এদিকে ব্যবসায়ীদের দাবি, দাম বাড়ার কারণে মিল থেকে চিনি সরবরাহ কমে গেছে, সেই সাথে কমেছে বিক্রির পরিমাণও। সরকারের ঘোষণা দেওয়ার পর চিনির বাজারটা বেড়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে, আমাদের বেচা বিক্রিও কমে গেছে। আগে প্রায় 50-60 বস্তা বিক্রি করতাম, এখন 10-12 বস্তা বিক্রি করতে পারছেন। অন্যদিকে পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও। খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম 2 টাকা বেড়ে 36 টাকা থেকে 38 টাকায় দাঁড়িয়েছে। 36 বেচে আমরা এরকম এখন 38 বেচতেছি। 100 টাকা মানে 2 টাকা, আর খুচরা বাজারে ধরেন আরো 2 টাকা। ব্যবসায়ীরা জানান, দেশে বছরে 14 থেকে 15 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। সরকারি মিলগুলোর উৎপাদন ছাড়াও বেসরকারি মিলগুলো পরিশোধিত ও অপরিশোধিত দুভাবে বিদেশ থেকে চিনি আমদানি করে থাকে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, প্রস্তাবিত শিল্পনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে পর্যটন খাতকে, নেওয়া হয়েছে নানা উদ্যোগ, এখনো বড় বাধা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের কর্মসূচি ছাত্রলীগের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় ছাত্রলীগ ও ভিসি বিরোধী শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে শিক্ষক ও দায়িত্বরত সাংবাদিকরা লাঞ্ছিত হন। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল 9টা থেকে অবস্থান নেওয়ার কথা ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের, কিন্তু ভোর থেকেই সেখানে অবস্থান নেয় ছাত্রলীগ। কর্মসূচি পালনের জন্য শিক্ষকরা ওই স্থানে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন সহ বেশ কয়েকজন সিনিয়র অধ্যাপক লাঞ্ছিত হন। পরে অধ্যাপক ইয়াসমিন অভিযোগ করে বলেন, ছাত্রলীগ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
ছাত্রলীগের তারা এখান থেকে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং বিসির নেতৃত্বে এটা হয়েছে। বিসি আসছে, বিসি আসার পরে আমাদের উপর হামলা ছেড়েছে। আমাদের একটা ব্যানার ছিল, সেই ব্যানারটাও কেড়ে নিয়েছে। আমরা ভিতরে ঢুকতে দিব না, তাই ওরা ধাক্কা মেরে গিয়ে ঢুকছে। এই ছাত্রলীগকে পুষছেন 7 বছর কারা চালিয়েছে এই ইউনিভার্সিটি, কারা চালিয়েছে। এখন কথা বলে সার্টিফিকেট পায় না, সব ক্লাস চলছে, কন্ট্রোলার অফিস খোলা আছে, সবকিছু ওপেন আছে, কোথা থেকে তারা সার্টিফিকেট পায় না। আজকে থেকে পরিবেশ নষ্ট হলো, শিক্ষার পরিবেশ নষ্ট। এইটার জন্য দায়ী ভাইস চ্যান্সেলর। কেন ওনারা স্টুডেন্টসদের লাগিয়ে দিয়েছেন টিচার্সদের বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, ধন্যবাদ রঞ্জন। আপনি যেটা বলছিলেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সকালে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যে ভিসি বিরোধী আন্দোলনকারী যে শিক্ষকরা রয়েছে তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্যের ভবন রয়েছে সেটি অবরোধ করে রাখা। কিন্তু তাদের আসার আগেই ভোরে ছাত্রলীগ এই ক্যাম্পাসে উপাচার্যের ভবনের সামনে এসে অবস্থান নেয়। কিন্তু শিক্ষকরা যখন তাদের নির্ধারিত সময় এখানে আসেন তখন তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে এবং এই বিশ্ববিদ্যালয়ের যে সিনিয়র শিক্ষকরা রয়েছেন প্রফেসর ডক্টর ইয়াসমিন হক এবং প্রফেসর ডক্টর ইউনুস সহ বেশ কয়েকজন সিনিয়র শিক্ষক এ সময় লাঞ্ছিত হন, এমনকি অভিযোগ করেছেন। এবং আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন যে যেখানে শিক্ষকরা অবস্থান নেওয়ার কথা ছিল সেখানেই ছাত্রলীগ দাঁড়িয়ে বিক্ষোভ করছে, তারা মিছিল করছে এবং আন্দোলনকারী শিক্ষকদের তারা দালাল হিসেবে আখ্যায়িত করছে এবং তারা বলছে এই দালালদের আন্দোলন তারা মেনে নিবে না এবং তাদেরকে এই ক্যাম্পাসে থাকতে দিবে না, এমনটি হুমকি দিচ্ছে ছাত্রলীগ। এবং এই নির্যাতনের যে বিষয়টি আমরা প্রফেসর ডক্টর ইয়াসমিন হকের সাথে আমরা কথা বলেছি। যখন নির্যাতন হচ্ছিল তখন আমরা বাইরে অবস্থান করছিলাম এবং আমাদের চিত্র সাংবাদিকরা যখন ছবি নিচ্ছিল তখন ছাত্রলীগও আমাদের সাথে দুর্ব্যবহার করে এবং বেশ কয়েকজন সাংবাদিককে তখন তারা লাঞ্ছিত করে। এবং যখন প্রফেসর ডক্টর জাফর ইকবালের স্ত্রী যখন ভিতরে অবরুদ্ধ করে রাখা হয় এবং তাকে যখন নির্যাতন করা হচ্ছিল তখন এই পুরো বিষয়টি ডক্টর জাফর ইকবাল এর কাছ থেকেই তিনি দেখছিলেন এবং তিনি নীরবে এর পাশে বসেছিলেন। ডক্টর জাফর ইকবাল এখনও তিনি যখন কিছুক্ষণ আগে ডক্টর জাফর ইকবালের স্ত্রীকে পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে এবং ডক্টর জাফর ইকবালের পাশেই তিনি বসে আছেন, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পাসের মধ্যে। এবং ছাত্রলীগের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা বলেছে তারা শিক্ষকদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করেনি এবং লাঞ্ছিত করা তো দূরের কথা, তারা কোনো ধরনের দুর্ব্যবহার করেনি এবং তারা বলেছে যে এই আন্দোলন তারা কোনোভাবেই মেনে নিবে না এবং এই আন্দোলনের কারণে তাদের শিক্ষা জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তো রঞ্জন, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে উপাচার্যকে দুর্নীতিবাজ এবং শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে গত এপ্রিল মাস থেকেই যে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের যে শিক্ষকরা রয়েছেন তারা আন্দোলন করে যাচ্ছেন। এই শিক্ষকরা এবং এই আন্দোলন প্রায় 4 মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত এই আন্দোলন চলছে। কিন্তু উপাচার্যের সাথে আমরা যেটা কথা বলেছি, উপাচার্য তিনি বলেছেন যে তিনি পদত্যাগের তার প্রশ্নই ওঠে না, যাতে সরকার তাকে এই বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে বলেছে এবং সরকার যতক্ষণ না তাকে এই বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে নেবে ততক্ষণ তিনি এই বিশ্ববিদ্যালয়ে থাকবেন। কিন্তু আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা বলেছেন যে তার অধীনে তারা কোনো ধরনের দায়িত্ব পালন করবে না। তো এই শিক্ষক এবং উপাচার্য যে পাল্টাপাল্টি যে বিষয়টি রয়েছে, যে কারণে এই বিশ্ববিদ্যালয়ে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, যার সবশেষ অবস্থান আপনারা আসলে দেখতে পাচ্ছেন। এখন সবশেষে এটি ছাত্রলীগ এবং শিক্ষকদের মধ্যে একটি মুখোমুখি অবস্থান রয়েছে এবং সবশেষ দুটি অবস্থান যে এই ছাত্রলীগের সামনে পুলিশ এবং তার সামনে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং অনেকটা মুখোমুখি অবস্থানে বলা যায় এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আবারও যে কোনো সময় তাদের মধ্যে আবারও হয়তো অপ্রীতিকর ঘটনা আশঙ্কা করা হচ্ছে। তো রঞ্জন, এই ছিল সর্বশেষ খবর। দর্শক, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ভিসি বিরোধী শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখান থেকেই সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। ইউরোপের অস্ট্রিয়া একটি লরি থেকে এবার শিশুসহ 26 অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে এই 26 জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশীও রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার অস্ট্রিয়ার ব্রাউনাউ জেলায় লরিটি আটক করা হয়। পুলিশের দেওয়া তথ্য মতে উদ্ধারকৃতদের মধ্যে 3 শিশুর অবস্থা গুরুতর। অভিবাসীদের মধ্যে মোট কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি। উদ্ধারকৃতদের বাকিরা আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক। এর আগে গেল বৃহস্পতিবার সেখানে একটি কাভার্ড ভ্যানের ভেতর থেকে 71টি মরদেহ উদ্ধার করা হয়।
লিবিয়া উপকূলে অভিবাসী প্রত্যাশী অন্তত ২৪ বাংলাদেশের মৃত্যু হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলাম। তিনি নিহতদের পরিচয় জানিয়েছেন। এরা হলেন টাঙ্গাইলের বাদল, বাবুল, শাহাবুদ্দিন, নোয়াখালীর শাহাবুদ্দিন, সোহেল, রুবেল, শরীয়তপুরের স্বপন, আজাদ, জাকির, সুমন, কুমিল্লার ইসলাম ও ফারুক, যশোরের জিয়াউর, চট্টগ্রামের করিম, কেরানীগঞ্জের গাজীউল, নারায়ণগঞ্জের মাহমুদ, মাদারীপুরের ফয়েজ এবং রাজবাড়ীর মফিজ। গেল বৃহস্পতিবার লিবিয়া থেকে ইউরোপগামী এই নৌকাডুবির ঘটনায় ২০০রও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অন্তত ৭৮ জন বাংলাদেশি ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন। লিবিয়ার সাংঘর্ষিক পরিস্থিতির কারণে তারা ইউরোপ পাড়ি জমাচ্ছিলেন। নৌকাডুবিতে ২৪ বাংলাদেশি নিহত হওয়ার বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার রাত ১২টার সময় একটা বোট ওদেরকে নিয়ে রওনা হয়েছিল লিবিয়ার জোয়ারা উপকূল থেকে। এটা বোধহয় ঘন্টা দেড়েক চলার পরে ওটাতে কোনো সমস্যা হয়েছিল। পানি ওঠা শুরু হলে এটা আস্তে আস্তে ডুবতে শুরু করে আর কি। তখন যারা যাত্রী ছিল তারা পানিতে ঝাঁপিয়ে পড়ে আর কি। নিচের দিকে যারা ছিল তারা খুব কমই বের হতে পেরেছে, বাকিগুলো সব ভিতরেই রয়ে গেছে। যারা আর বের হতে পারেনি ভিতরেই তারা বোটের সাথে হয়তো তলদেশে পৌঁছে গেছে। আর উপরে যারা ছিল তারা জাম দিয়ে, যাদের কাছে লাইফ জ্যাকেট ছিল তারা সাঁতার কেটে ছিল। যাদের লাইফ জ্যাকেট ছিল না তাদের কেউ কেউ সাঁতরে সরাসরি কোলে চলে এসেছে। প্রায় আপনার ৮ ঘন্টা দেশে থাকতে হয়েছে তাদেরকে উদ্ধারের কাজে, যতক্ষণ পর্যন্ত কয়েকটা বোট না গিয়েছে। এবং ওই বোটগুলোতে যাদেরকে পেয়েছে, ভেসে থাকতে দেখেছে, তাদেরকে তারা পিক আপ করে নিয়ে এসেছে। নিয়ে এসে এখানে যে পুলিশের হাতে সোপর্দ করেছে। আর যাদেরকে পাওয়া যায় মানে তাদের সম্পর্কে তাদের স্বজনরা এবং বন্ধু বান্ধবরা বলেছে যে তারা দেখেছে, কেউ কেউ দেখেছে, কেউ কেউ ডুবে মারা গেছে। লিস্টে আমরা ২৪ জনের নাম দেখছি। মোট আমাদের ৭৮ জন আরোহী ছিল বাংলাদেশি। বর্ষা মৌসুম শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এই সংখ্যা আতঙ্কিত হওয়ার মতো নয় বলে মনে করেন কর্তৃপক্ষ। উন্নত চিকিৎসার পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কয়েকটি হাসপাতালে চলছে গবেষণাও। এদিকে এবারের পরিস্থিতি ডেঙ্গু বিস্তারে অনুকূলে থাকলেও পূর্ব প্রস্তুতি থাকায় মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমনের রিপোর্ট। এবারের বর্ষার ধরন, বাতাসের আর্দ্রতা সবকিছু ছিল ডেঙ্গু বিস্তারের অনুকূলে। এরই প্রেক্ষিতে বর্ষা মৌসুম শেষ হতে না হতেই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু জ্বর সহ ভাইরাস ও পানিবাহিত জ্বরজনিত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছর ঢাকার মোট ২৪টি হাসপাতালে ৭৫৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে চলতি মাসেই আক্রান্ত হয়েছে ৬৫৭ জন। তবে ডেঙ্গুর জন্য বিপজ্জনক এই আগস্ট মাসে মৃত্যুর ঘটনা না ঘটায় বিষয়টা নিয়ে আতঙ্কিত নন চিকিৎসকরা। জ্বর দেখা দিলেই একটু বাড়তি সতর্ক থাকার পরামর্শ তাদের। জ্বরের রোগীগুলা বর্তমানে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে, আউট পেশেন্টে বেশি আসছে। ডেঙ্গু জ্বরের প্রাথমিক পরামর্শ এবং অন্যান্য ভাইরাস জ্বরগুলোর মধ্যে একই রকম। ওদেরকে আমরা বলি যে ৩টা চিকিৎসা দরকার। একটা হচ্ছে বিশ্রাম, আর হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া এবং খাবারটা স্বাভাবিক রাখতে চেষ্টা করা। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ভাইরাস উপজাত শনাক্তকরণ, লার্ভা জরিপ প্রকল্পের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও চলছে ভাইরাস নিয়ন্ত্রণে গবেষণার কাজ। নিউমোনিয়া বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই ধরনের যদি কোনো অসুখ না থাকে তাকে সেক্ষেত্রে আমরা এই গবেষণায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করি। ১৬১৭টা পেশেন্ট আমরা এখানে স্ক্রিনিং করেছি, আর এর মধ্যে ৩০৬টা পেশেন্টকে আমরা এনরোল করতে পেরেছি। নিয়মিত তদারকি আর পূর্ব পরিকল্পনার যথাযথ বাস্তবায়নের ফলে এবারে প্রতিকূল পরিস্থিতিতেও ডেঙ্গু মোকাবেলা সম্ভব হয়েছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। আগস্ট মাসে আমরা ডেঙ্গু রোগী বেশি পাচ্ছি, কিন্তু যে দুটো ডেঙ্গু জ্বর খারাপ বলে বলা হয় সেটি রিপোর্ট কিন্তু আমরা পাচ্ছি না। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে আসলে ডেঙ্গুর ব্যাপারে জেনে নেওয়া ভালো এবং সেই মোতাবেক ডাক্তারের পরামর্শ মতো চলা, এটি ডেঙ্গু নিয়ন্ত্রণের মূল কার্যক্রম। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দরিদ্রদের অসহায়তার সুযোগে অর্থের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে কিডনি সংগ্রহ করে আসছে একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র। গতকাল রাজধানী থেকে এই চক্রের মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে চেতনানাশক ওষুধ জব্দ করা হয়। এই ঘটনায় আটক ৫ জনকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
এছাড়া চক্রটির সঙ্গে জড়িত চিকিৎসা কেন্দ্রগুলো চিহ্নিত করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমাকে একটা সিএনজি কিনে দেবো, বিনিময়ে তোমাকে একটা কিডনি দিতে হবে। বেকারত্বের অপবাদ ঘুচিয়ে সংসারের হাল ধরতেই নিজের শরীরের একাংশ দিতে রাজি হয়েছিলেন জয়পুরহাটের আবু হাসান। কিডনির পরিবর্তে সিএনজি নিতে ঢাকায় আসার পরেই ঘটে বিপত্তি। পুলিশের হাতে ধরা পড়ার পরপরই তারা জানতে পারে একটি সংঘবদ্ধ কিডনি পাচারকারী চক্রের খপ্পরে পড়েছে তারা। ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল জলিলকে এ সময় গাবতলী থেকে আটক করা হয়। ঘটনার সূত্র ধরে আবারও চলে পুলিশের অভিযান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আটক জলিলের দেয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের আরো 4 জনকে বাংলা একাডেমির আশপাশ থেকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় মাহবুবুর রহমান নামে আরো এক তরুণকে। মাহবুব জানতো সে প্রথমবারের মতো জরুরি প্রয়োজনে রক্ত দিবে এবং যার বিনিময়ে সে পাবে 20,000 টাকা। ওরা আমার সামনে স্বীকার করে যে আমার কিডনি বিক্রি করে ফেলাই তো 4,25,000 টাকা, তারপর আমাকে মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসায়। পুলিশ জানায় কিডনি অপসারণের পর ভুক্তভোগীদের শারীরিক সমস্যা হলেও সেক্ষেত্রে তাদের হত্যা করারও পরিকল্পনা ছিল এই চক্রের। এই কিডনি মানে তাকে অজ্ঞান করে কিডনি নিয়ে নেবে অপারেশন থিয়েটারে, এরপর যদি তার কোনো রকম কিছু হয় অর্থাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে হত্যা করবে। এই হত্যা করার জন্য তারা ছুরি সেটিও তাদের কাছ থেকে পাওয়া যায়। তারা আরেকজনের নামে তারা একটা লঞ্চে বুকিং দেয় যে ওই ডেড বডি বস্তায় ভরে বা সুটকেসে ভরে এটি ওখানে দিয়ে দিবে, অর্থাৎ ওই বুকিং এর নামে ওইখানে তুলে দিবে, যাতে ধরা পড়লেও পরবর্তীতে ওই লোক অর্থাৎ আরেকজনের নাম যাকে ফাঁসিয়ে দেবে। এদিকে পাচারকারী চক্রের সাথে জড়িত চিকিৎসা কেন্দ্রগুলো চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে টাঙ্গাইলে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভুয়াপুর উপজেলার 75টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ডুবে গেছে বীজতলা, ফসলি জমি ও সবজি ক্ষেত। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসক জানান ইতোমধ্যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কাদের তালুকদারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভয়াবহ বন্যায় টাঙ্গাইলের যমুনা নদীর তীরবর্তী ভুয়াপুর উপজেলার গাবসারা, অর্জুনা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। একের পর এক গ্রাম, হাজার হাজার একর রোপা আমন বীজতলা, ফসলি জমি ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে এলাকার মানুষ, গরু, ছাগল ও হাঁস মুরগি নিয়ে চরম বিপদে পড়েছেন। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাবসারা ও অর্জুনা ইউনিয়ন। খাওয়া খাদ্যেরও কষ্ট, তেল সাবানের কষ্ট না, সাপ পোকা আছে, ব্যাং আছে, চিকির পেরে উঠে মা ডরাই। আমরা এই ডালা ডুলার মধ্যে কত কষ্ট করে নদীর দ্বারা আমরা হইছি, কি ফুসকি দিবেন নিগেছেন মেম্বার চেয়ারম্যানরা আইসেই নেই। এদিকে জনপ্রতিনিধিরা জানান তাদের ইউনিয়নের বেশিরভাগ গ্রামই পানির নিচে তলিয়ে গেছে, কিন্তু এখনো সরকারি কোনো সাহায্য আসেনি। জনগণের পাশে প্রতিদিন আসছি, তাদের দুঃখ দুর্দশা জানছি, শুনছি এবং তাদের কাছে আমরা এখনো পর্যন্ত কোনো রিলিফ পৌঁছাতে পারি নাই। ত্রাণ বরাদ্দ দেওয়ার সাথে সাথেই আমরা সেগুলো এই বন্যা দুর্গত এলাকা মানুষের মধ্যে সঠিকভাবে বিতরণ করার চেষ্টা করব। তবে ভুয়াপুরের উপজেলা চেয়ারম্যানের দাবি, ইতিমধ্যে 4 ইউনিয়নের বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 20 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। 20 টন জিআর পেয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে। আর জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছেন যে অচিরেই এই বন্যার্ত মানুষের জন্য আরো ব্যাপক সাহায্য সহযোগিতা দেওয়া হবে। অবশ্য জেলা প্রশাসক জানান বন্যার্তদের মাঝে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। চালগুলো ওখানে পৌঁছিয়ে সুনির্দিষ্টভাবে যাতে আক্রান্ত ব্যক্তির কাছে দেয়া যায়, ওই জন্য হয়তো ওনারা একটু সময় নিচ্ছেন, কিন্তু সবাই পাবেন। জেলার ভুয়াপুর উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 75টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। রাজধানীর মিরপুর এলাকা থেকে 1.25 কোটি টাকার হেরোইন সহ এক নারীকে আটক করেছে পুলিশ। গত রাত 12:30টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায় মিরপুর 2 নম্বরের একটি আবাসিক ভবনের সামনে থেকে ওই নারীকে আটক করে তারা। আটককৃত নারী সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলাও রয়েছে বলে দাবি তাদের। মিরপুর থানাধীন 2 নম্বর সেকশনের জি ব্লকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শিল্পী দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত। সে সাধারণত বড় চালানের ব্যবসা করে।
সে চোরাই পথে সীমান্ত দিয়ে এই মাদক সংগ্রহ করে, হেরোইন সংগ্রহ করে। আজকে আমরা জানতে পেরেছি যে সে একটা বড় চালান এনেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে হলে তল্লাশি চালিয়ে পুলিশ 3 শিবির কর্মীকে আটক করেছে। পুলিশ জানায়, ভোর 5:30টার দিকে শহীদ জিয়াউর রহমান হলের 226 নম্বর রুমের সিট বরাদ্দ নিয়ে ছাত্রলীগ কর্মী নাহিদকে ফোনে শিবির কর্মীরা হুমকি দেয়। বিষয়টি ছাত্রলীগ নেতৃবৃন্দকে জানানোর পর জিয়া হলের সামনে জড়ো হতে থাকেন তারা। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে জিয়া হলে তল্লাশি চালিয়ে জিহাদি বইসহ 3 শিবির কর্মীকে আটক করে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। হবিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী ওই সময় নাহিদকে তারা উপর্যুপরি আঘাত করে, নাহিদ আহত হয়। এ সময় আশেপাশের হল থেকে আমাদের ছাত্রলীগ নেতৃবৃন্দ একজোট হয়ে তাদেরকে ধরে 2 জনকে পুলিশে সোপর্দ করে। নতুন সিট অ্যালটমেন্ট দেওয়া নিয়ে ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের মধ্যে একটু উত্তেজনা দেখা দেয়। পরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে আমরা হলে তল্লাশি চালাই এবং সেখানে তল্লাশি চালিয়ে আমরা ছাত্র শিবিরের প্রচারের বিভিন্ন বই, তারপর তাদের লিফলেট এগুলো আর কি জব্দ করি। বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তাবিত শিল্পনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে পর্যটন শিল্পকে। তবে এই খাতের প্রসারে ছোট বড় বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও এখনো বড় বাধা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীনতা। এমনটাই দাবি পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের। এদিকে পর্যটক আকর্ষণে পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশন বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। নিজের রূপবৈচিত্র্যে পর্যটকদের আকৃষ্ট করার মতো দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত, একক বৃহত্তম ম্যানগ্রোভ বন, প্রবাল দ্বীপ আর ঝর্ণা ছোঁয়া সবুজে ঢাকা পাহাড়, পাশাপাশি হাওর বাওর সহ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সবই আছে 56,000 বর্গমাইলের ছোট্ট এই বাংলাদেশের। এই সম্ভাবনাকে পুঁজি করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রস্তাবিত শিল্পনীতিতে উচ্চ অগ্রাধিকারমূলক 13টি শিল্প খাতের মধ্যে রাখা হয়েছে পর্যটনকে। তবে এই শিল্পের প্রসারে এখনো ঘাটতি রয়েছে পরিচিত পর্যটন কেন্দ্রগুলোর ভিজুয়াল প্রেজেন্টেশনের। এমন দাবি করে পর্যটকদের জন্য নতুন নতুন নয়নাভিরাম স্থান ও স্থানীয় কৃষ্টি কালচারকে তুলে ধরার পরামর্শ বিশেষজ্ঞদের। অ্যাট্রাকশনের প্রথম সূত্রটা হলো আমার ভিজুয়াল প্রেজেন্টেশন। আমি কাছে যেয়ে দেখলে কিন্তু সে দেখাটাকে কখনোই ভিন্ন মনে হবে না। এই প্রেজেন্টেশনটা আমাদের অ্যাবসলিউটলি জিরো। সন্ধ্যার পরে কি আমাদের কালচারাল শো গুলো করতে পারি না? তবে এ খাতের সাথে জড়িতরা বলছেন, এই শিল্পের পিছিয়ে থাকার পেছনে সবচেয়ে বেশি দায়ী পর্যটন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এটার সাথে জড়িত আরো অন্তত 8-10টা মন্ত্রণালয় আছেন, যে যার মতো করে কাজ করেন। সমন্বিতভাবে যে একটা কাজ করা দরকার এই শিল্পের উন্নয়নের জন্য, সে কাজটা আজ পর্যন্ত আমরা কোনোদিন করতে পারিনি। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন করা হলে পর্যটনই একমাত্র শিল্প যে খাতের উন্নয়নে আলাদা করে মোটা অঙ্কের বিনিয়োগের দরকার হবে না। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। গরম পানি ঢেলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশের শত শত সরকারি গাছ নিধন করছে দুর্বৃত্ত চক্র। প্রকাশ্যে একের পর এক গাছ নিধন করা হলেও রহস্যজনক কারণে নীরব বন বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এ অবস্থায় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে জয়লুর রহমানের ছবি, উজ্জ্বল চক্রবর্তী পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক এবং মহাসড়কের রাস্তার পাশের গাছগুলো হঠাৎ করেই কঙ্কালসার হয়ে পড়েছে। এ অবস্থায় সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
এলাকাবাসী জানান, প্রতিদিন রাতের আধারে নাসিরনগর উপজেলার সদর, কুন্ডা, সিংহগ্রাম, তেলিপাড়া, মহিষবেড় সহ আশপাশের রাস্তার পাশের গাছগুলোর গোড়ায় গর্ত করে পরিকল্পিতভাবে গরম পানি ঢালা হয়। এতে ধীরে ধীরে তরতাজা গাছগুলো মরে যায়। পরে চোরাই চক্রের সদস্যরা প্রথমে মরা গাছগুলোর ডালপালা কেটে নেয়, তারপর পুরো গাছটাকেই কেটে নিয়ে চলে যায় তারা। অনেকবার দাওয়া করছি অনেকজনকে, কিন্তু আমরা চিনতে পারি নাই। অনেক দিন ধরে গাছ দেখতেছি, একটা পর্যায়ে দেখি সব গাছ একদিনে আপনার উদয় হয়ে যাচ্ছে। প্রভাবশালী লোকদের ছত্রছায়ায় মানুষজন এটা যারা করতেছে, তারা ছত্রছায়ায় এখনো আমাদের এলাকায় আছে। যারা কাটছিরা এরাই সুরার লোকে জড়িত। গাছ কেটে নেওয়ার বিষয়টি স্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা জানান, সড়ক মহাসড়কে বিভিন্ন বেসরকারি সংস্থা চুক্তি করে গাছগুলো লাগিয়েছিল, কিন্তু গাছগুলো মরে যাওয়ায় গাছ কাটার অনুমতি চেয়েছে সংস্থাগুলো। রোডসান হাউজের সাথে একটা চুক্তি করেছে, যাবতীয় রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য দায় দায়িত্ব প্রশিকা এবং তাদের যে সুবিধাভোগী জনগোষ্ঠী আছে সামাজিক বনায়নের মাধ্যমে তারাই এগুলো দেখাশোনা করে থাকে। উদ্ভিদ বিশেষজ্ঞরা বলছেন, গরম পানির কারণে উষ্ণ মাটিতে গাছের কোষগুলো পানি এবং খনিজ লবণ পরিশোধন ক্ষমতা হারিয়ে ফেলে। গাছ যদি পানি শোষণ করতেই না পারে, তাহলে তার পক্ষে বেঁচে থাকাটা সম্ভব না। একাধিক কোষ এভাবে মরতে মরতে দেখা যায় যে একটা সময় তার মূল তার সমস্ত কার্যকারিতা হারিয়ে ফেলে। আর পরিবেশবিদরা বলছেন, অব্যাহতভাবে গাছ নিধন করা হলে পরিবেশের পাশাপাশি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। গাছ না বাঁচলে এই প্রকৃতি বাঁচবে না এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে না। গাছ যাতে না কাটতে পারে একটা প্রতিরোধ আমাদের সবার যার যার যে অবস্থানে আছে এটা করা উচিত। কুমিল্লা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুষ্ট প্রকৃতির লোক যারা আছে শনাক্ত করতে পারি, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্বৃত্ত চক্র ৪৫ কিলোমিটার দীর্ঘ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর সড়কের দুপাশের অন্তত ৫ শতাধিক গাছ গরম পানি থেরাপি দিয়ে মেরে ফেলেছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশে প্রথমবারের মতো সাদা মাংসল পাঙ্গাস উৎপাদন, পোনা প্রজনন ও বিপণন শুরু করেছে ময়মনসিংহের একটি ফিশারিজ প্রতিষ্ঠান। উদ্যোক্তারা জানান, কম খাবারে দ্রুত বর্ধনশীল ও গায়ে চর্বি কম থাকায় এই জাতের পাঙ্গাসে আষ্টে গন্ধ থাকে না। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, পশ্চিমা বিশ্বে এই জাতের পাঙ্গাসের ব্যাপক চাহিদা রয়েছে। তাই নিয়ম মেনে পোনা উৎপাদন ও চাষের পাশাপাশি মানসম্মতভাবে প্রক্রিয়াজাত করতে পারলে এই মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। হোসেন আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। স্বল্পমূল্য আর অধিক প্রাপ্যতার কারণে দেশের নিম্ন ও মধ্যবিত্তদের কাছে একসময় প্রিয় ছিল লাল মাংসল থাই পাঙ্গাস মাছ, কিন্তু অতিরিক্ত চর্বি আর আষ্টে গন্ধের কারণে ধীরে ধীরে জনপ্রিয়তা হারায় এটি। সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়ার স্বর্ণলতা এগ্রো ফিশারিজ কম চর্বিযুক্ত গন্ধহীন সাদা মাংসল পাঙ্গাসের উৎপাদন, পোনার প্রজনন ও বিপণন শুরু করেছে। ২০১১ সালে ভিয়েতনাম থেকে ১৬০০ পোনা এনে প্রায় ৪ বছর লালন পালন শেষে চলতি বছরের এপ্রিলে রেণু উৎপাদনের পর মে মাস থেকে পোনা বাজারজাত শুরু করেছে প্রতিষ্ঠানটি। এই পর্যন্ত আমরা প্রায় ৩০-৩৫ লাখ পোনা উৎপাদন করেছি, যার মধ্যে অলরেডি আমরা ২০ লাখের মতো বিক্রি করেছি। আমাদের দেশে যে পাঙ্গাস ছিল সেটা আসলে এক্সপোর্ট কোয়ালিটির মাছ ছিল না, ওটা ছিল রেড মাসেল পাঙ্গাস। উদ্যোক্তারা বলছেন, থাই পাঙ্গাসের তুলনায় সাদা পাঙ্গাসের ফিড কনভার্সন রেশিও অনেক কম হওয়ায় উৎপাদন খরচ অনেক কম, ফলে পাঙ্গাসের এই জাতটির প্রতি মাছ চাষিদের আগ্রহ বাড়ছে। এই পাঙ্গাসটা খুব দ্রুত বর্ধনশীল। ওইটা যেখানে 1 বছর 1.5 বছর লাগে 1 কেজি হইতে, এটা দেখা যাবে যে 6 মাসে 5-6 মাসেই 1 কেজি হয়ে যাবে। আগে আমরা যে পরিমাণ খাদ্য খাওয়ায় মাছ উৎপাদন করতাম, এখন এইটা তার চেয়ে অনেক খরচ কম হবে। এদিকে নিয়ম মেনে পোনা উৎপাদন ও চাষের পাশাপাশি মানসম্মতভাবে প্রক্রিয়াজাত করতে পারলে সাদা মাংসল পাঙ্গাস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে মনে করেন দেশে পাঙ্গাসের প্রথম রেণু উৎপাদনকারী এই মৎস্যবিজ্ঞানী। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ তাদের এই ল বা ইউরোপিয়ান এক্সপোর্ট করার জন্য, মাছ করার জন্য ইউরোপিয়ান যে ল আছে, সেই লগুলো যদি ফলো করে এই মাছটা তৈরি করে, তাহলে অবশ্যই আমাদের দেশে মৎস্য শিল্পের মাধ্যমে যে অর্থ আহরণ, বিদেশি মুদ্রা অর্জন, এটা বিশাল আকার ধারণ করবে। দেশে গত বছর প্রায় ৩,৭০,৭৬৮ মেট্রিক টন পাঙ্গাস মাছ উৎপাদন হয়েছে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। যশোরে বোমা হামলায় নিহত সাংবাদিক সাইফুল আলম মুকুলের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দোষীদের বিচার না হয় হতাশ স্বজনরা। ১৯৯৮ সালের ৩০ আগস্ট কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মুকুল। এ ঘটনায় মামলা দায়েরের ৮ বছর পর ২০০৬ সালের ১৫ জুন বিএনপির স্থানীয় কমিটির সদস্য তরিকুল ইসলাম সহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। অবশ্য সে বছরই মামলার আসামির তালিকা থেকে বাদ পড়েন তরিকুল ইসলাম সহ ২ জন।
এছাড়া উচ্চ আদালতে মামলার অপর এক আসামির রিটের কারণে স্থগিত হয়ে যায় বিচার কাজ। তবে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন জেলার এপিপি। এদিকে দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা সহ নানা কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় বিভিন্ন সংগঠন। দুই সরকারের সামনে আমি আঁচল পেতে বসেছি স্বামী আত্মার জন্য, যেটা হয়তো 2007 সাল পর্যন্ত আমার মধ্যে প্রচন্ডভাবে কাজ করেছে যে আমি মুকুল হত্যার বিচার চাই। 2007 সালে 9 জুলাই আমার সন্তান মারা যাওয়ার পরে আমি আর কোনো বিচারই চাইনি। মুকুল ভাই ছিল এই অঞ্চলের সাংবাদিকতা সাহসের একটা প্রতীক। এই প্রতীক হত্যার যদি বিচার না হয় তাহলে আমরা তো সাহস একসময় হারিয়ে ফেলবো। মামলার সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে, সাক্ষী হয়ে গেছে। আমরা আশা করি যে দোষীদের শাস্তি নিশ্চিত হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। বিক্ষোভের বিরুদ্ধে সরকারের সতর্কতার মধ্যে রোববার কুয়ালালামপুরের স্বাধীনতা চত্বরে জড়ো হয় হাজার হাজার মানুষ। নাজিব রাজাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল থেকে 70 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ তুলে এই বিক্ষোভের ডাক দেয় মানবাধিকার সংগঠন বেরসি। সংগঠনটির পক্ষ থেকে নাজিবের পদত্যাগের পাশাপাশি দেশে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। তবে বিক্ষোভকারীদের অভিযোগ অস্বীকার করে তাদের কর্মসূচিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে সরকার। থাইল্যান্ডের এরাওয়ান মন্দিরে হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে থাই পুলিশ। শনিবার গ্রেফতার হওয়া ব্যক্তিটি সিসিটিভির ফুটেজে শনাক্ত হওয়া হলুদ পোশাক পরিহিত ব্যক্তি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে তাকে ধরতে ব্যাংককের উত্তরাঞ্চলের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। গেল 17 আগস্ট ব্যাংককে স্মরণকালের সবচেয়ে বড় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 22 জন নিহত হন এবং আহত হন 123 জন। এই ঘটনার পর সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন ওই হামলাকারীকে শনাক্ত করার পর তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। আগামী 3 সেপ্টেম্বর পার্থে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মামুনুলরা। এবছরের শুরুতে বঙ্গবন্ধু গোল্ড কাপে দুবারের দেখাতেই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল মালয়েশিয়া। তবে নিজেদের শেষ ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে 6-0 গোলে বিধ্বস্ত হওয়ায় কুয়ালালামপুরের শাহ আলম ফুটবল স্টেডিয়ামে এদিন শুরুতে কিছুটা সতর্ক হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি দোল্লা সাল্লেহের দল। তাই দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় মালয়েশিয়া। বেশ কবার গোল করার খুব কাছাকাছি গেলেও বাংলাদেশের গোলরক্ষক সোহেলের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিকদের। অন্যদিকে পুরো ম্যাচে নিষ্প্রভ ছিল বাংলাদেশের আক্রমণ ভাগ। তাই স্বাগতিকদের রক্ষণকে খুব একটা সমস্যা ফেলতে পারেনি বাংলাদেশের স্ট্রাইকাররা। ফলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 2 ধাপ উপরে থাকা দলটির বিপক্ষে আত্মবিশ্বাস বাড়ানো এক ড্র নিয়ে মাঠ ছাড়ে মামুনুল এমিনিলা। ক্রিকেটের খবর। পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুরে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। 2 ভাগে বিভক্ত হয়ে ম্যাচে অংশগ্রহণ করেন জাহানারা সালমারা। 50 ওভারের ওয়ানডে ফরম্যাটের ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে, যেখানে একটি দলের নেতৃত্ব দেন জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুন ও অন্য দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ জাহানারা ইসলাম। পাকিস্তান সফরের জন্য ক্যাম্পে ডাক পাওয়া 26 জন 13 জন করে বিভক্ত হয়ে 2 দলে খেলেন। অনেকদিন মাঠে অনুশীলন করলেও কোনো ম্যাচ খেলা হচ্ছে না নারী ক্রিকেটারদের। তাই এই ধরনের অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানানো হয় বিসিবি থেকে। জাহানারা শুকতারাদের বিভক্ত করে আরও কয়েকটি এ ধরনের অনুশীলন ম্যাচের আয়োজন করা হবে। এদিকে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে এখনও নির্ধারণ হয়নি পাকিস্তান সিরিজের সময়সূচি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অবশেষে আবারও শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত। ব্যবহার করা যাবে না অনুমোদনহীন খাতে হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর। ঢালাও সংযোগে সংকটে পড়বে দেশ, মত বিশেষজ্ঞদের। 20% নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণায় অস্থিতিশীল দেশের চিনির বাজার। পাইকারি বাজারের দামের প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষকদের কর্মসূচি ছাত্রলীগের বাধার পণ্ড, হাতাহাতি, শিক্ষক লাঞ্ছিত। বর্ষা শেষে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসেই শনাক্ত 657 জন। পূর্ব প্রস্তুতি থাকায় নিয়ন্ত্রণে ছিল মৃত্যুহার, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এবং যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় টাঙ্গাইলের ভুয়াপুরের 75টি গ্রাম প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। ডুবে গেছে বীজতলা, ফসলি জমি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদে জানতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।